নমস্কার, দেখছেন চারটে চারদিক। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, এবার সম্ভবত বিজেপি ক্ষমতায় আসছে না, ঠিকঠাক গণনা হলে আসছে না বিজেপি। দেশের মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, রোড শোয়ে যোগ দিয়ে মন্তব্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভবিষ্যৎবাণী একেবারে শেষ দফা ভোটের আগে। কি বলছেন তিনি, শুনবো। হাওয়া চলছে সম্ভবত, আমি দায়িত্বহীনভাবে কথা বলি না, দায়িত্ব নিয়ে কথা বলে বলে বলছি যে সম্ভবত যদি সবকিছু ঠিকঠাক কাউন্টিং হয়ে যায়, এবার বিজেপি ক্ষমতায় আসছেন না। তার সবকিছুর একটা লক্ষণ রেখা উচিত। তাই ভদ্রতাটা আমরা মেনটেন করি। দেশের মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া। এদিকে আজ থেকে মোদির ধ্যান নিশানা মমতার। প্রতিবার ভোটের আগে বসে পড়েন 48 ঘন্টা পাবলিসিটি খান। ক্যামেরা নিয়ে ধ্যান কেন, কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। এত মিথ্যে কথা বলার ধরন আমি আগে কোন প্রধানমন্ত্রীর কাছ থেকে আশা করিনি বা শুনিনি। চেয়ারের একটা সাংবিধানিক রীতি আছে, চেয়ারের একটা দাম আছে। সেই চেয়ারটাকে কেউ কেয়ার না করে আবার দেখবেন প্রতিবার ইলেকশনের আগে ওই কোথাও না কোথাও গিয়ে বসে পড়ে আর 48 ঘন্টা পাবলিসিটি খায়। যেটা 48 ঘন্টা সব পাবলিসিটি বন্ধ, আজ সন্ধ্যে 6টা থেকে পরশুদিন ইলেকশন চলা পর্যন্ত। তাহলে আপনি ধ্যান করবেন, ধ্যান করুন কিনা, কেউ তো বারণ করেনি। ক্যামেরার সাথে নিয়ে কেন, ক্যামেরার সাথে নিয়ে কেন? আর ক্যামেরায় দেখাবেন 5 মিনিট, বাদ বাকি তো আপনি বিশ্রাম আপনাকে নিতেই হবে, কিন্তু দেখাবেন 5 মিনিট। এমন দেখাবে ক্যামেরাগুলো, এরা তো বুঝতে পারছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ দফা ভোটের আগে একদম প্রচারের শেষ পর্বে তিনি বলছেন যে সম্ভবত বিজেপি এবার আর ক্ষমতায় আসছে না, ঠিকঠাক গণনা হলে আসছে না বিজেপি। এই বিষয়টা নিয়েই আমরা কথা বলবো কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশিসদা রয়েছে আমার সঙ্গে। আশিসদা, প্রথমে যে বিষয়টি জানতে চাইবো আপনার কাছ থেকে, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সম্ভবত বিজেপি ক্ষমতায় আসছে না এবার আর, কিসের ভিত্তিতে তিনি এই কথা বলছেন? দেখো ঋষিকেশ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে আজকে 30 মে নির্বাচনের শেষ পর্বে দাঁড়িয়ে আমাদের মনে পড়বে যে মার্চ এপ্রিল মাসে যখন ওপিনিয়ন পোলগুলো হচ্ছিল, তখন অধিকাংশ ওপিনিয়ন পোল এরকম কথা বলছিল যে বিজেপি একাই 300-র আশেপাশে আসন পাবে, তার সঙ্গে এনডিএর কিছু আসন যোগ হয়ে সেটা 325, 30, 40, 50 এরকম সংখ্যা তারা বলছিল। এরপরে যখন 16 মার্চ নির্বাচন ঘোষণা হয় এবং প্রথম দফার ভোট হয় এপ্রিলে, তারপর থেকে যারা এইসব নিয়ে চর্চা করেন ভোট ইত্যাদি, তাদের মধ্যে একটা সন্দেহ দেখা দিতে থাকে যে সত্যিই কি গ্রাউন্ড রিয়েলিটি, মাটির বাস্তবতাটা এইরকম যে বিজেপি একেবারে হুড়মুড় করে এভাবে জিতে যাচ্ছে। তখন অনেকে নানা রকম প্রক্রিয়া নেন যাতে করে মানুষের মন, মানুষের মুড কিছুটা বুঝতে পারা যায়। এবং বেশ কয়েকজন খ্যাতনামা, আমি তাদের নাম করতে চাইছি না, খ্যাতনামা কমেন্টেটর যারা এসব ব্যাপারে মন্তব্য করেন, তারা ইতিমধ্যেই বলেছেন যে বিজেপির নিজের আসন ম্যাজিক ফিগার ধরতে পারছে না। আমি নিজে এপ্রিলের 3য় সপ্তাহে একটা হিসেব করেছিলাম এবং তাতে আমি দেখেছিলাম, আমার সঙ্গে কয়েকজন সহযোগী ছিলেন, তাতে আমরা দেখেছিলাম যে উত্তরপ্রদেশে 50টির বেশি আসন বিজেপির পক্ষে পাওয়া খুব কঠিন এবং সারা দেশে বিজেপি 250 কি 255-র বেশি আসন পাওয়া খুব কঠিন। এখন অনেকে বলতে পারেন যে এর পরেও তো এনডিএ 25-30টা আসন পাবে, তাহলে তো 272 ক্রস করে যাচ্ছে। এখানে মনে রাখতে হবে যে বিজেপি একা যদি ম্যাজিক ফিগারের কাছে না যায়, তাহলে এই এনডিএ কত দূর থাকবে সেটা কিন্তু একেবারেই কিচ্ছু বলা যায় না। আমি আপনাকে একটা উদাহরণ হিসেবে বলছি যে অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি আশা করা হচ্ছে এবারে খুব ভালো ফল করবে, 12, 13, 14টা পর্যন্ত এমপি সিট তারা পেতে পারে।
তাদের জোট সঙ্গী হিসেবে বিজেপিও 2 বা 3টে সিট পেয়ে অন্ধ্রপ্রদেশে খাতা খুলতে পারে। কিন্তু ধরুন শেষ পর্যন্ত বিজেপি যদি 250-এ আটকে যায়, তাহলে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি কি থাকবে বিজেপির সঙ্গে? বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করেন থাকবেন না। সুতরাং এনডিএটা ধরে লাভ নেই। বিজেপি একটু যোগ করতে চাইবো আপনার সঙ্গে, যে আমি কিছুদিন আগে শুনছিলাম তেজস্বী যাদব তিনিও বলছেন যে চাচাজি অর্থাৎ নীতিশ কুমার তিনিও একটু টালমাটাল অবস্থায় রয়েছেন, তিনি একটা বড় সিদ্ধান্ত নেবেন হয়তো 1 তারিখ, এমন কিছুটা বলছিলেন তিনি। হয়তো নীতিশ কুমারও একটা এই জায়গায় ধোঁয়াশা রয়েছে, তিনি থাকবেন কি থাকবেন না। হ্যাঁ, আমি এক কথায় বলতে চাইছি, নীতিশ কুমারের রেজাল্ট এবারে খুব খারাপ হবে। ঋষিকেশ, আপনার সাথে আমার এই কথা হচ্ছে 30 তারিখ বিকেলবেলা, আপনি দেখে নেবেন। নীতিশ কুমারের যেভাবে ফেস লস হয়েছে, তার যে ভাবমূর্তি যেভাবে খারাপ হয়েছে, তার ফলাফলে দেখা যাবে। এবং যেহেতু নীতিশ কুমার এনডিএর সঙ্গে গিয়েছে, বিজেপির সঙ্গে গিয়েছে, এই নীতিশ কুমারের ব্যাকল্যাশ বিজেপির গায়েও কিছুটা পড়বে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এনডিএ একটা খুব একটা লুজ বন্ধন। বিজেপি আছে বলেই এনডিএ সঙ্গে আছে। বিজেপি এনডিএ সঙ্গে না থাকলেও 2019-এ বা 2014-তে সরকার করতে পারত। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের সূত্রে খবর নিয়েছেন। যে কথা আপনি উল্লেখ করলেন বা যে বাইট আমরা শুনিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সূত্রে খবর নিয়েছেন যে উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, বিহার, মহারাষ্ট্র এবং কর্ণাটক যে বিস্তীর্ণ এলাকায়, এবং মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, এই যে বিস্তীর্ণ এলাকায় প্রায় একতরফা ডমিনেট করেছিল বিজেপি, সেখানে বড়সড় ফাটল আছে। এইখান থেকে যে আসন তার মাইনাস হবার কথা, সেটা কোত্থেকে সে মেকআপ করতে পারে? এক হচ্ছে দক্ষিণ ভারতের কর্ণাটক ছাড়া বাকি রাজ্যগুলো, পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত, এছাড়া তো আর ভারতবর্ষ নেই। সকলেই এটা মনে করে যে দক্ষিণ ভারতে খুব বেশি হলে 1, 2, 3টে আসনের বেশি, কর্ণাটক বাদে, পাবে। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পন্ডিচেরি, এই জায়গাটা দিয়ে। তেলেঙ্গানাতে সে 4টে 5টা, আগের বারেও ছিল, এবারেও 4-5টা আসন পেতে পারে। এই হচ্ছে, সেখানে বাড়বে হচ্ছে 2-3টে, কারণ তেলেঙ্গানায় আগেই 4টে ছিল। বাকি যেটা রয়ে গেছে পশ্চিমবঙ্গ, আসাম, উত্তর পূর্বাঞ্চল, এখানে কত বাড়বে? যা লস তার উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, দিল্লি, হরিয়ানা। আমরা এই মুহূর্তে রাহুল সিনহার সঙ্গে যোগাযোগ করেছি, বিজেপি নেতা। রাহুল দা, স্বাগত আপনাকে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এবার সম্ভবত বিজেপি ক্ষমতায় আসছে না, যদি ঠিকঠাক গণনা হয় তাহলে বিজেপি আসবে না ক্ষমতায়। আপনার রিয়াকশন? বিষয় হচ্ছে যে মমতা ব্যানার্জির কথার মূল্য কতটা, এ তো পেছনের সমস্ত রেকর্ড বলে দেবে। 2019 সালে এই মমতা ব্যানার্জি 100 বারের বেশি বলেছিলেন তৃণমূল 42-এ 42 পাবে, বিজেপি 0। আর এই কথা বারবার একদম দায়িত্ব নিয়ে বলেছিলেন, কিন্তু তারপরে কিন্তু একবারও ক্ষমা চাননি বা কথা উইথড্র করেননি যে আমি ভুল বলেছিলাম। অতএব সেই কারণে যার কথার কোনো মূল্য নেই, যে যেমন খুশি কথা বলে, আর জেগে যদি কেউ স্বপ্ন দেখে তাকে তো জাগানো যায় না। সেই জন্য একটা প্রবাদ আছে, চাচা আপন প্রাণ বাঁচা। অতএব বাংলা বাঁচাক মমতা ব্যানার্জি। দেশ নিয়ে ভাবার সময় ওর আসেনি, আর জীবনেও কোনোদিন আসবে না। সেই কারণে বাংলা নিয়েই ভাবো। বেশ, ধন্যবাদ রাহুল দা। কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলছেন, একেবারে শেষ দিনের প্রচারের শেষ লগ্নে এসে তার বক্তব্য যে এবার সম্ভবত বিজেপি ক্ষমতায় আসছে না, যদি ঠিকঠাক গণনা হয় তাহলে ক্ষমতায় আসছে না বিজেপি। আমাদের সঙ্গে রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, সেই কারণেই কি বিজেপি এ রাজ্যের ক্ষেত্রে এত জোর দিয়েছে? ঘন ঘন প্রধানমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডারা এসেছেন, প্রচার করে দিয়েছেন, প্রায় এক দিনে 3-4টে করে সভা করেছেন প্রধানমন্ত্রী। দেখো ঋষিকেশ, শেষ পর্যন্ত আমরা হয়তো 1 তারিখ সন্ধেবেলা 6টা নাগাদ এক্সিট পোলে কিছুটা আলোকিত হতে পারবো। কিন্তু তুমি যদি লক্ষ্য করো, বিজেপির শিরদাঁড়া দিয়ে যে ঠান্ডা স্রোত নামছে, এটা কিন্তু অনেকগুলো লক্ষণ থেকে পরিষ্কার। এক, যেটা তুমি বললে খুবই গুরুত্বপূর্ণ কথা, যে পশ্চিমবঙ্গে যা সাধারণভাবে স্বাভাবিক তার থেকে অতিরিক্ত জোর দেওয়া।
এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা। নরেন্দ্র মোদী, অমিত শাহ, এমনকি জেপি নাড্ডা, যাকে দেখলে লোকজন বেশি যান না, এরকম নেতারাও এসছেন, রাজনাথ সিংও এসছেন, ইত্যাদি ইত্যাদি। এই কাল পর্যন্ত নরেন্দ্র মোদী এখানে প্রচার করেছেন। দ্বিতীয়ত লক্ষ্য রাখতে হবে যে তারা ভোট শুরুর আগে প্রচারটার মূল সুর ছিল এবার 400 পার। প্রথম দফায় যখন দেখা গেল ভোটের শতাংশ কমে গেছে, পোলিং ভোটদান, তারপরে 180 ডিগ্রি ঘুরে আমাদের উন্নয়নের জন্য ভোট দিন এবং এবারে 400 পার, এর থেকে পুরো সরে গেল বিজেপি। সরে গিয়ে কি সামনে আনলো? তাদের সেই পরীক্ষিত তাস, সাম্প্রদায়িকতার তাস। এবং দ্বিতীয় দফা ভোটের আগের থেকে তীব্র সাম্প্রদায়িক প্রচার শুরু হলো। এবং এ রাজ্যে এসে যে কথা মোদি বলেছেন যে ইন্ডি জোটের সঙ্গে জামাত যোগ, জামাত বলতে তিনি কোন জামাত বলেছেন? তিনি যদি বাংলাদেশ জামাত বলে থাকেন, একজন প্রধানমন্ত্রী যারা সরকারে আছেন, যাদের কাছে এনআইএ আছে, যাদের কাছে সব রকম গোয়েন্দা সংস্থা আছে, এই ধরনের আলগা কথা বলে দেওয়াটা কত বিপজ্জনক সেটা নিশ্চয়ই সবাই বোঝে, তাও সেটা বলেছেন। সুতরাং তাদের প্রচারের ধরন ঢং বদলে যাওয়া, তাদের বডি ল্যাঙ্গুয়েজ বদলে যাওয়ার থেকে বোঝা যায় যে তাদের বিজেপিও কোথাও গিয়ে একটা আশঙ্কা করছে। আশিস দা, এরই পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে আবার তিনি 48 ঘন্টা ধ্যানে বসছেন, জানিয়ে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। একটা বিরতিতে যেতে হবে, একটা বিরতি নেব, বিরতির পরে আমরা নজর রাখবো এই বিষয়টির দিকে। দেখতে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন 4টে 4 দিক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শেষ দিনের প্রচারের শেষ লগ্নে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই রোড শো করছেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সুকান্ত সেতু থেকে গোপালনগর পর্যন্ত তিনি রোড শো করছেন মালা রায় এবং সায়নী ঘোষের সমর্থনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মহেশতলাতে রোড শো করছেন। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে, শেষ দিনের প্রচারে মেগা রোড শো দুজনের। একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অপরদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা দক্ষিণে মমতা বন্দ্যোপাধ্যায়, অপরদিকে মহেশতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ দিনের প্রচার, 1 জুন রাজ্যে সপ্তম তথা শেষ দফার নির্বাচন। শেষ লগ্নে প্রচার চলছে এই মুহূর্তে। কলকাতা দক্ষিণে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করছেন, অপরদিকে মহেশতলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও রোড শো করছেন। 1 জুন রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রে ভোট, যার মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্র। এখানকার প্রার্থী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপরদিকে কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, যাদবপুর, বারাসত, বসিরহাট, দমদম, এই লোকসভা কেন্দ্রগুলোতে রয়েছে 1 জুন ভোট গ্রহণ। তার আগে একদম প্রচারের শেষ লগ্নে ব্যস্ত তৃণমূল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিচে আরো একটা বিরতি, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন 4টে 4 দিক। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোর ছবি আপনাদের দেখাচ্ছিলাম। দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রোড শো করছেন, অপরদিকে মহেশতলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রোড শো করছেন। শেষ বেলার প্রচার একেবারে বলা যেতে পারে, কারণ 1 তারিখে নির্বাচন, তার আগে আজই প্রচারের শেষ দিন। শেষ লগ্নের প্রচারে ব্যস্ত রয়েছেন তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেবজ্যোতি ঘোষ রয়েছেন বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে। দেবজ্যোতি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদযাত্রা করছেন, এই মুহূর্তে কোথায় রয়েছেন তিনি? এই মুহূর্তে কিন্তু ল্যান্সডাউন রোড পাস করে চক্রবেড়িয়ার দিকে মিছিলটি এগিয়ে চলেছে। প্রায় মমতা বন্দ্যোপাধ্যায় 10 কিলোমিটার মিছিল অতিক্রম করেছে এবং বিকেল 5টার মধ্যে মিছিলটি যেভাবে শেষ করার চেষ্টা করছেন তৃণমূল নেত্রী। এবং এই চক্রবেড়িয়া রোড থেকে মিছিলটি এলগিন মোড় হয়ে আবার ঘুরে যাবে, ঘুরে একেবারে ভবানীপুর হয়ে কালীঘাট হয়ে মিছিলটি গোপালনগরে শেষ হবে। দীর্ঘ 14 কিলোমিটারের পদযাত্রা তৃণমূল নেত্রী, কারণ এই রাস্তার মধ্যে 2টি লোকসভা কেন্দ্র পড়ে। যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ
এবং দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের সমর্থনে এই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম শেষ মুহূর্তে তৃণমূল নেত্রী তার যে রাজনৈতিক ঘর সেখানে তিনি প্রচারে নেমেছেন এবং সেই মতোই আজকে তার 107তম যে কর্মসূচি, সেই কর্মসূচি আজকে বিকেল 5টার সময় তিনি গোপালনগরে শেষ করবেন। এর আগে 106টি কর্মসূচি করেছেন, তার মধ্যে আসামের যে কর্মসূচি সেই কর্মসূচি হিসেবে বাইরে রয়েছে। অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন 107টি কর্মসূচি করেছেন, তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 71টি কর্মসূচি করেছেন এবং তার মধ্যে তিনি ম্যাক্সিমামই রোড শো করেছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কতটা রাজনৈতিকভাবে এবারে লোকসভা নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি থেকেই পরিষ্কার। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদযাত্রা করছেন, অপরদিকে মহেশতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার একটা বিরতি, ফিরবো বিরতি পর, সঙ্গে থাকবেন। শেষ দফা ভোটের আগে খোলা চিঠি মনমোহন সিং এ, দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি। প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করে প্রাক্তন প্রধানমন্ত্রীর চিঠি। মনমোহনের চিঠিতে উল্লেখ রয়েছে, মোদিজির আগে নিম্নমানের কথা কেউ কোনোদিন বলেনি, তার কথার মধ্যে ঘৃণা ও বিভেদ ভরা, প্রধানমন্ত্রী দপ্তরের মর্যাদাকে মাটিতে মিশিয়ে দিয়েছেন। খোলা চিঠিতে উল্লেখ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বর্তমানের সম্পর্কে প্রাক্তন প্রধানমন্ত্রীর খোলা চিঠি, দেশবাসীকে উদ্দেশ্য করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর খোলা চিঠি, দেশবাসীর উদ্দেশ্যে তার এই খোলা চিঠি। প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করেছেন মনমোহন সিং তার এই চিঠিতে। মোদিজির আগে নিম্নমানের কথা কেউ বলেননি। এই নিয়ে কথা বলবো, নিউজরুমে রয়েছে সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, মনমোহন সিং হঠাৎ করে, যদিও তিনি খুব একটা কথা বলেন না, কিন্তু তিনি এই যে খোলা চিঠি দিলেন দেশবাসীর উদ্দেশ্যে এবং প্রাক্তনের চিঠি বর্তমানের উদ্দেশ্যে, এই চিঠির গুরুত্ব এবং কেনই বা আর কি কি রয়েছে এই চিঠিতে? একবারে সে কথাই বলবো। আমরা যদি দেখি 19শে এপ্রিলে প্রথম দফা নির্বাচন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভারতীয় জনতা পার্টির যে বক্তব্য ছিল তা ছিল প্রাথমিকভাবে বিরোধীদের আক্রমণ করা তাদের ইস্যুর প্রেক্ষিতে। কিন্তু যত সময় গিয়েছে আমরা দেখেছি একদিকে যেমন ভোট শতাংশ কমেছে এবং তার পাশাপাশি আমরা যেটা দেখতে পেয়েছি যে প্রধানমন্ত্রীর বক্তব্যে বারংবার উঠে এসেছে ঘৃণা, বিভেদ এবং সম্প্রদায়ের মধ্যে বিভাজনের বক্তব্য। এবং এ বিষয়ে তিনি কখনো তুলে এনেছেন কংগ্রেসের বিরুদ্ধে মঙ্গলসূত্রের মতো এক একটি ইস্যু। তার পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী, দুবারের প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি মুসলিমদের প্রতি কতটা পক্ষপাতদুষ্ট ছিলেন সে কথা বলতেও একবারের জন্য ভাবেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে তারই প্রেক্ষিতে আগামী শনিবার 57টি আসনে 6টি রাজ্যে নির্বাচন রয়েছে, তার মধ্যে অন্যতম পাঞ্জাব, 13টি আসনে সেখানে নির্বাচন হবে। মূলত সে কথা মাথায় রেখেই সম্ভবত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং একটি খোলা চিঠি দিয়েছেন, যে চিঠিতে তিনি সরাসরি বলেছেন যে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এমনই একজন প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রী পদমর্যাদাটাকে একেবারে মাটিতে টেনে নামিয়ে নিয়ে এসেছেন। এবং তার বক্তব্য যে এমনভাবে ঘৃণা ভাষণ করেছেন এই প্রধানমন্ত্রী যা এর আগে কোনো প্রধানমন্ত্রী করেননি। তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করেছেন নরেন্দ্র মোদী সে বিষয়েও সরাসরি মুখ খুলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বক্তব্য যে এই যে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা সম্পূর্ণ বিদ্বেষপূর্ণ বক্তব্য। তিনি কখনোই মুসলিমদের প্রতি পক্ষপাতদুষ্ট কোনো প্রকার আচরণ করেননি। দ্বিতীয়ত তার বক্তব্য এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় সাধারণ মানুষের যাবতীয় অর্থাৎ আর্থিকভাবে কর্মসংস্থানের দিক থেকে প্রত্যেকটি দিক থেকেই ক্ষতি হয়েছে। 750 জন কৃষক মারা গিয়েছেন, কিন্তু তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবারের জন্য বক্তব্য করেননি। পাঞ্জাব নির্বাচনের আগে এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার পাশাপাশি যেভাবে অস্থায়ী ভিত্তিতে সেনায় ভর্তি করা হয়েছে তা নিয়েও কিন্তু তিনি মনে করিয়ে দিয়েছেন যে পাঞ্জাবি যারা রয়েছেন তাদের যে পাঞ্জাব ব্যাটালিয়ন রয়েছে সে কথাও মনে করিয়ে দিতে ভোলেননি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এবং তিনি বলেছেন এটাই শেষ সুযোগ ভারতবর্ষে যাতে সুষ্ঠুভাবে গণতন্ত্র ফিরে আসে, ধর্মনিরপেক্ষতা ফিরে আসে, এটার কথা মাথায় রেখেই যেন সাধারণ মানুষ তাদের মত দান করেন, সেটাই শেষ সুযোগ বলে মনে করিয়ে দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ঋষিকেশ। একদমই, অনেক ধন্যবাদ অঙ্কুরদা। নিঃসন্দেহে অঙ্কুরদা যেমনটা বললো, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং তার এই খোলা চিঠি দেশবাসীর উদ্দেশ্যে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রত্যেকটি ছত্রে বলা যেতে পারে বিঁধেছেন তিনি এবং বিভিন্ন ইস্যুতে
সেই অগ্নিবীর ইস্যু হোক বা কৃষক আত্মহত্যা, কৃষক আন্দোলন, সমস্ত কিছু নিয়েই কিন্তু কাঠগড়ায় তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবং তার যে বক্তব্য বিভিন্ন নির্বাচনী জনসভাগুলোতে যে বক্তব্য তিনি পেশ করেছেন তা ঘৃণা এবং বিভেদে ভরা, এমনটাও কিন্তু উল্লেখ করতে ভোলেননি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তার আরও বক্তব্য যে নরেন্দ্র মোদী যে ভাষণ দিয়ে থাকেন এর আগে দেশের কোনো প্রধানমন্ত্রী এই ধরনের বক্তব্য রাখেননি কোথাও কখনো, এবং তিনি প্রধানমন্ত্রী দপ্তরের মর্যাদাকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছেন। পাঞ্জাবে ভোট রয়েছে, 13টি আসনে ভোট রয়েছে একদম শেষ দফার অর্থাৎ 1 জুন, এবং মনে করা হচ্ছে সম্ভবত সেদিকটাকে মাথায় রেখেই মনমোহন সিংয়ের এই চিঠি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একেবারে তার এই চিঠির মাধ্যমে ছত্রে ছত্রে বিঁধেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আবার একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। থানার এসআইকে চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। আপনি যদি চাকরি করেন কয়েক মাসের মধ্যেই বিজেপি আসছে, আপনাকে সাসপেন্ড করব। বিজেপি আসার আগে অবসর নিলে অবসরকালীন সুবিধে আটকাবো। কি বলেছেন শুভেন্দু অধিকারী জানবো আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর কাছ থেকে। সঞ্জিত, বসিরহাটের সভা থেকে কি হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী পুলিশের উদ্দেশ্যে? শেষ নির্বাচনী প্রচার আপনার সপ্তম দফা শেষ প্রচারে কিন্তু আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসেছিলেন। সেখানে এসে জ্ঞানীপুরের বিধায়ক সহকার মোল্লাকে রীতিমতো তিনি বলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিমন্ত্রণের চিঠি পাঠিয়েছেন। সঞ্জিত, তোমার কথা কিছু শোনা যাচ্ছে না আপাতত। ধন্যবাদ তোমাকে। শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন, কি হুঁশিয়ারি দিলেন শোনাবো একবার। সব হিসাব হবে। কালকে রাত্রে দুটো ছেলেকে যে ধরেছেন, আইও কে বলে গেলাম, ইনভেস্টিগেটিং অফিসার এসআই কে, আপনি যদি চাকরি করেন, বিজেপি আসছে কয়েক মাসের মধ্যে, আপনাকে সাসপেন্ড করব। আর যদি রিটায়ার করে যান বিজেপি আসার আগে, আপনার রিটায়ারমেন্ট বেনিফিট আটকাবো। আমি শুভেন্দু অধিকারী বলে গেলাম। আর যত বিজেপি কর্মী জেল খেটেছেন, আমরা রাজ্যে ক্ষমতায় এলে পরের মাস থেকে সংগ্রামী ভাতা পাবেন, মাসে 5,000 করে টাকা। আবার একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। মথুরাপুরের বিজেপি প্রার্থী রোড শো আটকালো পুলিশ। অশোক পুরকায়েতের রোড শো আটকালো পুলিশ। অভিযোগ অনুমতি না থাকায় মিছিলের দিক পরিবর্তন, পুলিশের সঙ্গে প্রার্থীর তুমুল বচসা। প্রতিনিধি কোয়েল মণ্ডল রয়েছেন আমার সঙ্গে। কোয়েল, শেষমেশ কি পুলিশ অনুমতি দেয় নাকি মিছিল বন্ধ হয়ে যায়? প্রথমেই জানিয়ে রাখবো, এখনো পর্যন্ত মিছিল বন্ধ রয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে আজ মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকায়েতের সমর্থনে মথুরাপুর লোকসভা কেন্দ্রের মন্দিরবাজার বিধানসভার পোলেরহাট এলাকায় একটি মিছিল ছিল বিজেপির, এবং এই মিছিলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের উপস্থিত থাকার কথা ছিল। এবং মিছিলটি যখন শুরু করা হয় সেখানে কিন্তু পোলেরহাট এলাকায় মন্দিরবাজার থানার যে পুলিশ প্রশাসন, সেখানে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের এবং বিজেপি প্রার্থী অশোক পুরকায়েতের বচসা হয়। পুলিশের তরফে জানানো হয় যে মিছিলের পারমিশন ছিল না। অন্যদিকে অশোক পুরকায়েত অর্থাৎ বিজেপি প্রার্থী তার দাবি যে আগে থেকেই তারা পারমিশন নিয়েছিল, হঠাৎ করেই পুলিশের তরফে সেই পারমিশন ক্যান্সেল করা হয় এবং তাদেরকে মিছিলের জন্য দিক পরিবর্তন করতে বলা হয়। এই ঘটনাকে ঘিরে পুলিশ এবং বিজেপির মধ্যে তুমুল বচসা হয়। এখনো পর্যন্ত মিছিল আটকে রয়েছে। ধন্যবাদ কোয়েল। কথা বলছিলাম প্রতিনিধি কোয়েল মণ্ডলের সঙ্গে। চারটে চারদিক আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।